পরমাণু প্রকল্প নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মধ্যে ইরানে আবারও শুরু হয়েছে জেনজি বিক্ষোভ। রাজধানী তেহরানে রবিবার দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন ইরানের সাধারণ মানুষ। এরই মধ্যে ইরান তাদের সমৃদ্ধ করা ইউরেনিয়ামের মজুদ কমাতে রাজি হয়েছে, তবে নিজেদের কাছে থাকা অতি সমৃদ্ধ ৩০০ কেজি ইউরেনিয়াম রপ্তানি করবে না বলেও জানিয়েছে তেহরান। এদিকে বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জেনেভায় তৃতীয় দফায় পারমাণবিক আলোচনায় বসবে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধি দল। সৃষ্টি ঘটকের রিপোর্ট। আবারও সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরের বিশ্ববিদ্যালয়। রবিবার নতুন দফার আন্দোলনের দ্বিতীয় দিন বিক্ষোভে যোগ দেন হাজারো শিক্ষার্থী। ইউনিভার্সিটি অফ তেহরান, শরীফ ইউনিভার্সিটি অফ টেকনোলজি, আমির কবির ইউনিভার্সিটি সহ দেশটির শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সরব আয়াতুল্লাহ আলী খামেনি সরকারের পতনের দাবিতে তোলা নানা স্লোগানে। খামেনিকে হত্যাকারী নেতা উল্লেখ করে স্লোগান দেন বিক্ষোভকারীরা। এ সময় কোথাও কোথাও বিক্ষোভকারীদের সঙ্গে সরকারপন্থীদের সংঘর্ষও হয়। এমন সময় ইরানে জেনজিরা বিক্ষোভ চালিয়ে যাচ্ছে যখন মার্কিন হামলার আশঙ্কায় সতর্ক অবস্থায় রয়েছে দেশটি। দ্বিতীয় দফারে বিক্ষোভ শুরুর পরই ইরান তাদের ইউরেনিয়ামের মজুদ কমাতে রাজি হয়েছে, তবে তা হতে হবে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা আইএইর অধীনে। এছাড়া নিজেদের কাছে থাকা অতি সমৃদ্ধ ৩০০ কেজি ইউরেনিয়াম রপ্তানি করবে না বলেও জানিয়েছে তেহরান। সূত্র বলেছে, পরমাণু ইস্যু নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে আলোচনা চলছে সেখানে কয়েকদিনের মধ্যে মজুদ কমানোর এ প্রস্তাব দেবে ইরান। তেহরানের কাছে বর্তমানে সমৃদ্ধ ইউরেনিয়ামের বিশুদ্ধতা ৬০%। এ মাত্রা পরমাণু অস্ত্র তৈরির মাত্রার কাছাকাছি। তবে যুক্তরাষ্ট্র চায় ইরানের ইউরেনিয়ামের বিশুদ্ধতা ২০% বা তার নিচে নিয়ে আসতে। এদিকে বৃহস্পতিবার জেনেভায় তৃতীয় দফায় পারমাণবিক আলোচনায় বসবে ইরান ও যুক্তরাষ্ট্র। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বার্তায় ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি বলেন, চুক্তি চূড়ান্ত করতে এবার ইতিবাচক অগ্রগতি আশা করা হচ্ছে। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ক্ষমতা থেকে সরে যাওয়ার পরিকল্পনা করছেন বলে দাবি করেছে দ্য নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদনে দাবি করা হয়, জানুয়ারিতে সরকার বিরোধী বিক্ষোভের সময় খামেনি তার ঘনিষ্ঠ মিত্র আলী লারিজানিকে দেশের ডিফ্যাক্টো নেতা হিসেবে নিয়োগ করেছিলেন। খামেনি মনে করেন ভবিষ্যতে ইসরায়েলি বা আমেরিকান হামলায় তাকে লক্ষ্যবস্তু করা হতে পারে। এর জন্য দেশ পরিচালনার জরুরি পরিকল্পনাও তৈরি করছেন লারিজানি। এছাড়াও খামেনি নিহত হলে সিদ্ধান্ত নেয়ার জন্য কয়েকজন নির্বাচিত ব্যক্তিকে ক্ষমতা দিয়েছেন তিনি। সৃষ্টি ঘটক, ৭১। ইউরোপীয় ইউনিয়ন ইইউভুক্ত সব দেশের নৌ ও বিমান বাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে ইরান। এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইউরোপীয় ইউনিয়নের অবৈধ অযৌক্তিক সিদ্ধান্তের জবাবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। ইইউ সদস্য দেশগুলো ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর একটি অংশকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করেছে। এটি জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের মৌলিক নীতি ও বিধির পরিপন্থী। বিবৃতিতে আরও বলা হয়, নীতি মেনে পার্লামেন্টে আইন পাশ হওয়ার পরই এমন পদক্ষেপ নিয়েছে ইরান সরকার। সামরিক চাপ বাড়ানোর পরও ইরান নতি স্বীকার করে পারমাণবিক কর্মসূচি সীমিত করতে রাজি হচ্ছে না, আর এতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনে কৌতূহল জেগেছে। কথা জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। শনিবার ফক্স নিউজের এক অনুষ্ঠানে একথা জানান তিনি। উইটকফ বলেন, এত চাপ দেওয়ার পরও, এত নৌ ও সামরিক শক্তি মোতায়েনের পরও ইরানকে নমনীয় অবস্থানে আনাটা কঠিন হয়ে যাচ্ছে। এই সময় ট্রাম্প মধ্যপ্রাচ্যে বড় আকারের সামরিক সমাবেশের নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি। আমি হতাশ শব্দটি ব্যবহার করতে চাই না, কারণ প্রেসিডেন্ট ট্রাম্প জানেন তার কাছে প্রচুর বিকল্প আছে। কিন্তু সে জানতে আগ্রহী যে কেন ইরান নতি স্বীকার করেনি, এমন চাপের মুখেও কেন তারা আত্মসমর্পণ করেনি। প্রচুর নৌশক্তি থাকা সত্ত্বেও তাদের দৃঢ়তা অবাক করেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার ইসরায়েল সফর করবেন। রবিবার এই তথ্য জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মন্ত্রিসভার বৈঠকে নেতানিয়াহু বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে বক্তব্য দেবেন। নেতানিয়াহু বলেন, দুই দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। মোদী সেই সম্পর্ককে আরও শক্তিশালী করতে সেখানে যাচ্ছেন। অর্থনৈতিক, কূটনৈতিক ও নিরাপত্তা খাতে সহযোগিতার কথা উল্লেখ করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।
মোদি সবশেষ 2017 সালে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে ইসরায়েল সফর করেছিলেন। এর পরের বছর ভারত সফরে গিয়েছিলেন নেতানিয়াহু। মালয়েশিয়ায় 7.1 মাত্রা শক্তিশালী ভূমিকম্প হয়েছে। দেশটির বর্নিও দ্বীপের সাভা রাজ্যে এই ভূমিকম্প হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা। স্থানীয় সময় দুপুর 12:57 এই ভূমিকম্প অনুভূত হয়। এই ভূমিকম্পের উৎপত্তিস্থল উপকূলীয় কোটা কিনাবালু এলাকার প্রায় 100 কিলোমিটার উত্তর পূর্বে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল 619.8 কিলোমিটার। ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা বার্তা জারি করা হয়নি এবং তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি। ওদিকে মালয়েশিয়ার বর্নিও দ্বীপে ভূমিকম্পের পরপরই থাইল্যান্ডে স্থানীয় সময় ভোরের দিকে 6.5 মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প হওয়ার খবর জানিয়েছে জার্মান রিসার্চ সেন্টার ফর জিও সায়েন্সেস। ভূমিকম্পটির গভীরতা অনেক বেশি হওয়ায় এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের সম্ভাবনা কম বলে জানিয়েছে ইউএসজিএস। ট্রাম্পের শুল্কারোপকে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট অবৈধ ঘোষণার পর চলতি সপ্তাহে ওয়াশিংটনে বাণিজ্য প্রতিনিধি দল পাঠানোর পরিকল্পনা পিছিয়ে দিয়েছে ভারত। দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। বাণিজ্য মন্ত্রণালয়ের ওই সূত্র নাম প্রকাশ না করার শর্তে বলেন, উভয় দেশের কর্মকর্তাদের মধ্যে আলোচনার পর সফর পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সফরের নতুন কোনো তারিখ এখনও চূড়ান্ত হয়নি। মূলত গত শুক্রবার আদালতের রায়ের পর শুল্ক নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে তার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান। উভয় দেশের মধ্যে একটি অন্তর্বর্তী বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে প্রতিনিধি দলটি রবিবার ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল। রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল কেনায় ভারতের কিছু পণ্যের উপর 25% শাস্তিমূলক শুল্ক আরোপ করেছিল ওয়াশিংটন। পাকিস্তানে নিহতের সংখ্যা 80 ছাড়িয়েছে। হামলায় আহত হয়েছেন আরও বহু মানুষ। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। গত কয়েক সপ্তাহে পাকিস্তানের বিভিন্ন জায়গায় আত্মঘাতী বোমা হামলার জবাবে রবিবার এসব বিমান হামলা চালানো হয় বলে দাবি করেছে ইসলামাবাদ। এদিকে হামলার নিন্দা জানিয়ে উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তালেবান সরকার। সৃষ্টি ঘটকের আরও একটি রিপোর্ট। আফগানিস্তানের নানগরহার, পাকতিকা ও খোস্ট প্রদেশে রবিবার রাতভর বিমান হামলা চালায় পাকিস্তানের সেনাবাহিনী। গত কয়েক সপ্তাহে পাকিস্তানের বিভিন্ন জায়গায় আত্মঘাতী বোমা হামলার জবাবে আফগানিস্তান ভিত্তিক একাধিক জঙ্গি গোষ্ঠীকে নিশানা করে এসব বিমান হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ। হামলার পর আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। রাত 12টার দিকে আমাদের উপর হামলা করা হয়। হামলায় নারী, শিশু এবং বয়স্ক ব্যক্তি সহ বেসামরিক নাগরিকরা মারা যান। এটা অবশ্যই একটা অপরাধ ছিল। গতরাতে মনে হচ্ছিল যেন কেয়ামত চলে এসেছে। প্রথমে আমরা ভেবেছিলাম ভূমিকম্প হয়েছে এবং সবাই তাদের ঘর থেকে দৌড়ে বেরিয়ে এসেছিল। তারপর বোমা হামলা শুরু হয়। অভিযান চলাকালে পাকিস্তানের নিষিদ্ধ ঘোষিত জঙ্গি গোষ্ঠী তেহরিকি তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্ট 7টি জঙ্গি আস্তানা ধ্বংস করা হয়েছে বলে ইসলামাবাদের সূত্রগুলো জানিয়েছে। পাকিস্তানের একাধিক নিরাপত্তা সূত্র বলেছে, সীমান্তবর্তী অঞ্চলে জঙ্গিদের উপস্থিতি ও তৎপরতা সম্পর্কে নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব হামলা চালানো হয়। এদিকে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় এ হামলার নিন্দা জানিয়েছে। তারা জানায়, হামলায় নারী ও শিশুসহ বহু বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছে। এছাড়া এ হামলার উপযুক্ত জবাব দেওয়ারও ঘোষণা দিয়েছে তারা। গত বছর আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তে ব্যাপক সংঘর্ষ হয়েছিল। মধ্যস্থতাকারীদের মাধ্যমে দুই দেশ যুদ্ধবিরতিতে পৌঁছানোর পর সংঘর্ষ থামে। সৃষ্টি ঘটক, 71। যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলে আঘাত হেনেছে শক্তিশালী শীতকালীন তুষার ঝড়। সতর্কতার আওতায় পড়েছেন প্রায় 5,90,00,000 মানুষ। সোমবার এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। নিউ ইয়র্ক, কানেকটিকাট, নিউ জার্সি সহ আরও বেশ কিছু অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এই বিষয়ে আরও জানাচ্ছেন দেওয়ান মুবাশিরা হোসেন। বরফের সাদা চাদরে ঢেকে গেছে যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ অঞ্চল। তীব্র তুষারপাতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। রাস্তাঘাট, বাড়িঘর, গাছপালা সবকিছুই যেন এক নিমিষে হারিয়ে গেছে বরফের স্তূপের নিচে। প্রায় এক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী তুষারঝড়ের কবলে যুক্তরাষ্ট্র। উত্তর পূর্বাঞ্চলের বেশ কিছু রাজ্য এবং অঙ্গরাজ্য এখন বরফের নিচে। ম্যাসাচুসেটস, কানেকটিকাট, ডেলাওয়্যার ও নিউ জার্সি সহ কয়েকটি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
গত দশকে নিউ ইয়র্ক সিটি এত বড় ঝড়ের মুখোমুখি হয়নি। আমরা জরুরি অবস্থা ঘোষণা করছি, সেই সাথে নিষেধাজ্ঞা জারি করছি। পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত নিউ ইয়র্ক সিটির সব রাস্তা ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। সকলকে প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার অনুরোধ রইল। এরই মধ্যে নিউ জার্সিতে 20,000-এর বেশি মানুষ বিদ্যুৎ সংকটে পড়েছেন। সরকারি ওয়েবসাইট অনুযায়ী ভার্জিনিয়া, মেরিল্যান্ড এবং ডেলাওয়ারে আরও হাজার হাজার মানুষ বিদ্যুৎবিহীন। তুষারপাত ছাড়াও এবারের শীতকাল অনেক ঠান্ডা ছিল। আমি চাই এটি খুব শিগগিরই শেষ হয়ে যাক। আমাদের অনেক কষ্ট হচ্ছে। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটের তথ্য অনুসারে এখন পর্যন্ত 3,000-এর বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। বিলম্বিত হয়েছে আরও শত শত ফ্লাইট। এদিকে প্রায় এক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী নর্থ ইস্টার ঝড় হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে জাতীয় আবহাওয়া বিভাগ। শক্তিশালী এই তুষার ঝড়ের কারণে 18 থেকে 24 ইঞ্চি পর্যন্ত তুষারপাত হতে পারে। তাপমাত্রা -6 ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ারও আশঙ্কা করা হচ্ছে। সেই সাথে প্রতি ঘন্টায় আনুমানিক 2 থেকে 3 ইঞ্চি বরফের স্তর জমে যাওয়ারও আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফলে উত্তর পূর্বাঞ্চল এবং কানাডা উপকূলের বেশিরভাগ অংশ প্রভাবিত হবে। দেওয়ান মুবাশশিরা হোসেন, 71। ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত একজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির সামরিক বাহিনী। রাতভর চালানো হামলায় কিয়েভ ও আশপাশের এলাকা এবং মধ্য ইউক্রেনের বিভিন্ন অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক মাধ্যম এক্সে জানান, হামলার প্রধান লক্ষ্য ছিল জ্বালানি খাত, তবে আবাসিক ভবন ও রেল লাইনও ক্ষতিগ্রস্ত হয়েছে। মস্কো কূটনীতির চেয়ে হামলাতেই বেশি বিনিয়োগ করছে বলে এই সময় মন্তব্য করেন তিনি। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি চুক্তির চেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র, তবে আলোচনা তেমন অগ্রগতি পায়নি। মেক্সিকোর মোস্ট ওয়ান্টেড মাদক সম্রাট এল মেনচো নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হয়েছে। মেক্সিকোর প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। এই খবর দিয়েছে বিবিসি। নেভিসিও গুয়েস গুয়েরা সাভরান্তেন্স স্থানীয়ভাবে এল মেনচো হিসেবে পরিচিত কুখ্যাত এই মাদক পাচারকারীর সমর্থকদের সঙ্গে রোববার দেশটির নিরাপত্তা বাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়। সে সময় গুরুতর আহত হলে তাকে মেক্সিকোর সিটিতে নিয়ে যাওয়া হয়, সেখানেই তার মৃত্যু হয়। এছাড়া অভিযানের সময় মাদক পাচারকারী দলের আরও 4 সদস্য নিহত হয়েছে। অভিযানের সময় দেশটির নিরাপত্তা বাহিনীর 3 জন সদস্য আহত হয়েছেন। এদিকে এই অভিযানের পর দেশটির 8টি প্রদেশে তাণ্ডব চালিয়েছে সিজিএনজি। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বন্দুকধারীরা অন্তত বেশ কিছু শহরে গাড়িতে আগুন জ্বালিয়ে দিয়েছে। সেই সঙ্গে তারা বিভিন্ন অঞ্চলে রাস্তা অবরোধ করেছে। সংঘর্ষের কারণে বিভিন্ন রাজ্যে স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। দর্শক, এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরও নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে আগামীকাল সকাল 9:30টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন 71 ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। থাকুন 71 সাথে।